হয়েছে তো হবেই, এটা স্বাভাবিক, একদম হবে, ওরা করবেই, অথবা আমরা তাদেরটা করি। যাদের কাছে টাকা আছে আপনারা আমাদের 4 লক্ষ অস্ত্র দিবেন। 4 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী, তৃণমূলের নেতা কর্মী, জয় বাংলা ব্রিগেডের সেনানীরা পথে নামবে এবং আমাদের প্রথম যুদ্ধটাই হবে এই সেনাবাহিনীদের সাথে। এই ওয়াকারকে আমরা মাটির ভিতর পুঁতে ফেলবো, তারপরে দেখবো অন্যদেরকে। যদি তারা এই সাজানো প্রশাসনকে ব্যবহার করে আপনার কোনো ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চায়, তাহলে সেইটা মোকাবেলা করার মতো শক্তি বিএনপির সেই সমস্ত আমলাতন্ত্রের কারণ নেই, ইভেন এই সরকারেরও নেই। শুনেন, আপনি বলছেন যে আওয়ামী লীগটা দেখতে পাচ্ছেন না, আপনি তো প্রতিনিয়ত আওয়ামী লীগের কথা উচ্চারিত হচ্ছে এভরিডে। আওয়ামী লীগের তো এখনো রাজনীতি শীর্ষবিন্দুতে অবস্থান করতেছে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এখনো শীর্ষবিন্দুতে অবস্থান করতেছে প্রতিনিয়ত। সেনাবাহিনীর সাথে যুদ্ধ ঘোষণা করেছে মিশিগানের আওয়ামী লীগ সভাপতি, অর্থাৎ বাইরের একজন সভাপতি আওয়ামী লীগের, সে সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে হচ্ছে। দর্শক, এই কথাগুলো বলেছেন একজন ইউটিউবার নায়েব আলী ভাইয়ের সাথে। তো নায়েব আলী ভাই আলোচনা করেছেন যে সেনাপ্রধানকে নিয়ে তারা কী করতে চায় এবং বাংলাদেশে তারা এই মুহূর্তে কী করতে চায়। দর্শক, আমরা নায়েব আলী ভাইয়ের আলোচনা শুনবো, আলোচনা শুনলে বুঝতে পারবো যে আওয়ামী লীগ যে মোটামুটিভাবে একটা ষড়যন্ত্র করতেছে বাংলাদেশে একটা বড় ধরনের অরাজকতা সৃষ্টি করার জন্য। চলুন আমরা তার আলোচনাগুলো শুনি, এরপর কথা বলব। বেশ কিছুদিন আগে আমাদের একজন সহযোদ্ধা আমাকে বলেছিলেন যে নায়েব ভাই, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যোগ্যতা, দক্ষতা বা তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষমতা, তাদের যে দৈন্যদশা, এতে করে কিন্তু আওয়ামী লীগ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে মানে তারা আবার তাদের স্বরূপে ফিরে আসতে পারে। তো আমি জিজ্ঞাসা করার আগেই তিনি প্রশ্ন করলেন, আপনি কি জানেন কিভাবে সম্ভব? তাই বললাম যে এটা তো আমারও প্রশ্ন ছিল, আপনি আগেই আমার প্রশ্নটা আপনিই করলেন। তো উনি আবার নিজেই উত্তরে বললেন, এই জন্যে সম্ভব যে স্বৈরাচার হাসিনা তার 16 বছরের শাসন আমলে আমলাতন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় তার দোসরদেরকে বসিয়ে আমলাতন্ত্রকে এমনভাবে সেট আপ করেছে যে কারণে তাকে ক্ষমতার থেকে অপসারণ করা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য ছিল এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটা লম্বা সময় সে ফ্যাসিজমটা চালাতে পেরেছে। তো শেখ হাসিনা এবং তার দলের এমপি মন্ত্রীরা পালিয়ে গেলেও শেখ হাসিনার সেই যে আমলাতন্ত্রের শক্তি, সেই শক্তিটা কিন্তু রয়ে গেছে। তো এখন তারা তাদের সেই স্বরূপে ফিরতে পারে, তাদের বসানো, তাদের সেটআপ সেই আমলাতন্ত্রকে দিয়ে। কিন্তু একটা ভয়ের কারণে তারা স্বরূপে ফিরতে পারছে না। সেই ভয়টা হচ্ছে ছাত্র জনতার ভয় বা জনগণের ভয়। তাদেরকে তাদের সাজানো সেই আমলাতন্ত্রের সেটআপ, আওয়ামী লীগের সেই দোসর, তারা তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু শুধুমাত্র ছাত্র জনতার ভয়ে তারা স্বরূপে ফিরতে পারছে না। দিস ইজ দ্য রিয়ালিটি। তবে আমার কেন জানি মনে হয় যে হয়তো সেই রকম একটা সময় আসলে তারা স্বরূপে ফেরার চেষ্টাও করতে পারে। কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমরা যতটা শক্তিশালী মনে করেছিলাম, আমরা যতটা শক্তিশালী হিসাবে দেখতে চেয়েছিলাম, তারা কিন্তু ততটাই দুর্বল। অতএব তারা এই সরকারকে কেয়ার করে না, শুধু কেয়ার করে বাংলাদেশের জনগণকে, ছাত্র জনতাকে। অতএব এই ভয়টা আমি করছি, কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আদৌ চিন্তা করে কিনা। আবার অনেকেই বলছেন যে আসলেই এই সরকারটা গঠিতই হয়েছে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, অর্থাৎ
এই সরকারে হাতে গোনা কয়েকজন ছাড়া সকলেই আওয়ামী লীগের লোকজন কিংবা ইন্ডিয়ার লোকজন বসা। তারা এখানেও এমন ভাবে সেট আপ করেছে যে অপেক্ষাকৃত একটা দুর্বল সরকার সেখানে বসিয়েছে, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে আমলাতন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ আবার স্বরূপে ফিরতে পারে। কিন্তু একটা ভয়ের কারণে তারা আসছে না, সেটা হচ্ছে জনগণের ভয়। কারণ জনগণ হাতে তাদেরকে পাইলে একেবারে পিটিয়ে মেরে ফেলবে, এই ভয়ে তারা আসছে না। তো তার কথাটা আমার কাছে অযৌক্তিক মনে হয়নি, বাট আমার কাছে মনে হয়েছে যে বিশ্বের স্বৈরাচারগুলোর যে ইতিহাস আছে, এই ইতিহাস বলে যে স্বৈরাচার পালিয়ে যায় সে আর ফিরতে পারে না। বরং আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখেছি যে সেই যে সমস্ত দেশের স্বৈরাচাররা অতীতে পালিয়ে গিয়েছিল তাদের লাশও সে দেশের জনগণ গ্রহণ করেনি। অতএব বাংলাদেশের জনগণও শেখ হাসিনার লাশও গ্রহণ করবে না, কারণ এই লাশটা অপবিত্র লাশ। এই লাশ বাংলাদেশের জমিনে দাফন হলে বাংলাদেশের জমিন অপবিত্র হয়ে যাবে, এটাই বাংলাদেশের জনগণ মনে করে। এটা আমিও তাই মনে করি, যে কারণে শেখ হাসিনার লাশও বাংলাদেশে দাফন হবে না। বাট অঘটন ঘটলেও ঘটতে পারে। কেন বলছি? অন্যান্য দেশের স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যেভাবে ছিল, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাটা সেই অবস্থায় নেই। অতএব এটি একেবারে আমরা ইগনোর করে উড়িয়ে দিতে পারি না। তো এরপরে এই যে নতুন আরেকটা আন্দোলন, বা আমাদের কাজী ইব্রাহিম সাহেবের ভাষায় একটা নতুন গজব আমরা দেখতে পেলাম ঢাকায়, সেটা হচ্ছে আজাবুল বুলডোজার। তো এই আজাবুল বুলডোজার যখন আসলো, আসার পর এই আজাব বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়লো। ছড়িয়ে পড়ার পর আবার এই একই মন্তব্য সামনে আসলো, এবং ছাত্রলীগের পক্ষ থেকে একটা ঘোষণাপত্র অনলাইনে ঘুরে বেড়াচ্ছিল। এর ভিতরে দুটি ভিডিও আমার নজর কাড়লো। আমি কিছু যুক্তি উপস্থাপন করেছিলাম, তো সেই যুক্তিগুলো উপস্থাপন করার পর আমরা ভিডিওগুলো সামনে আনি। সে যুক্তি হলো এই, যে আপনারা একটু মেলানোর চেষ্টা করেন যে 1975 সালের 15ই আগস্টে বাংলাদেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিব এবং তার পরিবারকে যখন একটা কুয়ের মাধ্যমে হত্যা করা হয়, তখন কিন্তু 48 ঘন্টা এই 32 নম্বরে শেখ মুজিব এবং তার পরিবারের লাশগুলো শুটকি হয়ে গেল। কিন্তু সেই লাশগুলো দাফন করা, কাফন করা, জানাজা পড়া, এগুলো করার মতো কোনো মানুষ ছিল না। আপনারা হয়তো কথাগুলো শুনতে একটু খারাপ লাগছে আপনাদের, যে আপনি শুটকি হয়ে গেল কথাটা বললেন। বললাম এই কারণে যে আপনারা নিশ্চয়ই রাশেদ চৌধুরীর লাইভে তিনি যে কথাবার্তাগুলো বলেছেন, এই কথাবার্তাগুলো এটাই প্রমাণ করে যে তাদের জন্য আসলে সম্মান সূচক কোনো শব্দ ব্যবহারের সুযোগ নাই। কারণ শেখ হাসিনা যেভাবে স্বৈরাচারী আচরণ করেছে বাংলাদেশের জনগণের সাথে, তার পিতা এর থেকে বেশি করেছিল। এনিওয়ে, তো শেখ মুজিব এবং তার পরিবারের লাশগুলি 48 ঘন্টা এই 32 নম্বরে পড়ে থাকলেও এত আকাশচুম্বী জনপ্রিয় একজন রাজনীতিবিদ, তার দলের কেউই সেদিন এই লাশগুলি কাফন করা, গোসল দেওয়া, দাফন করা, জানাজা পড়ার মতো কোনো মানুষ ছিল না। ঠিক অনুরূপ ভাবে স্বৈরাচার হাসিনা তার পিতার থেকেও শক্তিশালী ছিল। এই জন্য বলছি যে সে 16 বছর স্বৈর শাসন চালাতে পেরেছে, কিন্তু শেখ মুজিব 3 বছর মাত্র স্বৈর শাসন চালিয়েছিল। তো সেই তুলনায় শেখ হাসিনা তার পিতার থেকে শক্তিশালী ছিল, কিন্তু তাকেও মানে বিদায় নিতে হয়েছে। তো তার বিদায়ের পর এই স্বৈরাচারের যে আতুর ঘর, এই 32 নম্বরের বাড়ি বাংলাদেশের ছাত্র জনতা বুলডোজার দিয়ে মাটির সাথে মিশে দিল, কিন্তু কেউ এই বাড়িটা ভাঙ্গা থেকে বা বুলডোজার দিয়ে এই বাড়িটা গুড়িয়ে দেওয়া থেকে বিরত রাখার জন্য বা তাদেরকে বাধা প্রদান করার জন্য শেখ হাসিনার দলের একজন কাকপক্ষীও আসে নাই বাধা প্রদান করতে। অতএব তাদের যে মূল দুর্বলতার জায়গা, যেটা নিয়ে তারা গত 16 বছর রাজনীতি করেছে, সেই ফ্যাসিবাদের আতুর ঘরে আক্রমণ হলো। সেই ফ্যাসিবাদের আতুর ঘর
বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, কেউ ঠেকাতে আসলো না, কেউ প্রতিবাদ করতে আসলো না। সুতরাং এই দল সুসংগঠিত হয়ে এসে তাদের আমলাতন্ত্রের উপর ভর করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে, এটা অকল্পনীয়, এটা সম্ভব না। এটা ছিল আমার মন্তব্য। কিন্তু এই মন্তব্য করার পরপরই আমরা দুইটা ভিডিও আমরা পেলাম। তো একটা ভিডিওতে আমরা দেখেছি যে শেখ হাসিনার দোসর পুলিশের আইজি, সাবেক আইজি ডক্টর বেনজির আহমেদ, তিনি একটা কনফারেন্সে বেশ কিছু বক্তব্য উপস্থাপন করেছেন, যে বক্তব্যগুলো আমার সেই সহকর্মীর বক্তব্যের সাথে কিছুটা মিলে যায়, যে এই আমলাতন্ত্রের উপর ভর করে আওয়ামী লীগ আবার স্বরূপে ফিরতে পারে। তো চলুন আমরা তার সেই বক্তব্য শুনি। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, তারপরে আমি আবার একটু বাজাই। আপনার 5 তারিখের পরে একটা বিশাল গ্রুপ, অফিসার গ্রুপ, তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসলে, আর তারপরে যেটা করেছে 300-400 অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর জায়গা দিয়ে রাখছে। আবার একটা বিশাল সংখ্যক লোক অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে, আর এটা একটা রিটায়ার্ড লোককে চাকরিতে নিয়ে আসছে। আর ওদের সময় যারা যে পেশাদের সময় বিএনপি ক্ষমতা ছিল একাধিক, বা ওদের সময় জিয়া রহমানের সময়, এদের তো অনেক লোকজন 80 দশকে যারা রিক্রুট হয়েছে তারা এখন চাকরিতে রয়ে গেছে অনেক। তো 90 দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখনো। তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে। তো এই লোক এদের সংখ্যা খুব বেশি না। এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশকে সঙ্গে পাবেন, এত সন্দেহ আমার নাই। আর আমিও চেষ্টা করতেছি যারা চাকরিতে আছে যোগাযোগ করার জন্য, একটা প্রেশন করার জন্য। দেখা যাক যদি এটা করতে পারি, ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা নিশ্চয়ই তার বক্তব্য শুনেছেন। তিনি যেটা বললেন, যে আমরা যেটা বারবার বলে আসছি যে স্বৈরাচার হাসিনা চলে গেছে, কিন্তু তার সাজানো যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্রের এখনো 80 থেকে 90 ভাগ রয়ে গেছে। অতএব আমরা যুক্তি দিয়ে অনেক কথাই বলতে পারি, বাট তাদের এই উস্কানি, তাদের এই ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে শত্রু যত ছোটই হোক তাকে মূল্যায়ন করতে হবে, এবং এই শত্রুকে মোকাবেলা করার জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমি এটাই বলার চেষ্টা করছি। তো কি বলেছে সেটা আপনারা বুঝেছেন, যে 90-এর দশকে বিএনপি তাদের দলীয় কিছু লোকজন আমলাতন্ত্রে ঢুকিয়েছিল, তারা এখনো আছে, কিন্তু তাদের সংখ্যাটা খুব বেশি না। গত 16 বছরে শেখ হাসিনা তার লোকজনকে বিভিন্ন সেক্টরে, একেবারে মানে পিয়ন থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত সব জায়গায় এমন ভাবে সাজিয়েছে, তারা এখনো আছে। অতএব যদি তারা এই সাজানো প্রশাসনকে ব্যবহার করে আপনার কোনো ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চায়, তাহলে সেইটা মোকাবেলা করার মতো শক্তি বিএনপির সেই সমস্ত আমলাতন্ত্রের কারণ নেই, ইভেন এই সরকারেরও নাই। কারণ এই সরকার তো এই আমলাতন্ত্রের উপর ভর করেই রাষ্ট্র চালাচ্ছে। সুতরাং এইটা সম্ভব। বেনজির এটাই বোঝানোর চেষ্টা করেছেন, যেটা আমার সহযোদ্ধা বলেছেন, এবং সেই চেষ্টা তিনি করবেন, যে আমি একটা প্রেশন তৈরি করতে পারি কিনা। এর ভিতরে আমরা আবার আর একটা বক্তব্য পেয়ে গেলাম, সেটা হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে, মিশিগানের একজন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা জনাব রব্বি আলম, এনিওয়ে, এই রাব্বি আলম যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় ছিলেন, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করেছিলেন মর্মে একটা গুজব ছড়িয়েছিলেন। আসলে আইন হচ্ছে কোনো রানিং প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা যায় না। তো এই মানে ছোটখাটো বিষয়ও না বুঝে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি আইনের উপর লেখাপড়া করেছেন, তিনিও এটি নিয়ে 3-4টা ভিডিও করেছিলেন, খুবই দুঃখজনক। তো যাই হোক, সেই রব্বি আলম আপনার কোন একটা কনফারেন্সে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, শেখ পরিবারকে বাইরে রেখে। তো চলুন আমরা তার সেই জুম মিটিংটাও আমরা একটু শুনে আসি। 76 বছর গরিলা আছে,
যে গরিলাগুলো আমরা প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করব এবং ভবিষ্যতে আমরা আন্দোলন সংগ্রামে সেগুলিকে কাজ করাতে পারবো। আপার সাথে কথা বলে আমাদের জুন ব্রিগেড এই মুহূর্তে আগামীকাল থেকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের কমিটি আমরা বাদ দিয়ে নেত্রী বাদ দিয়া যারা এখন যুদ্ধ করবে তাদের স্বীকৃতি নিয়ে কথা বলো, তাহলে আপনি যুদ্ধে যাইতে পারেন। যুদ্ধে সিপাহী আছে, বাংলাদেশে অনেক সিপাহী আছে। এই যে আওয়ামী লীগের 300 এমপির সাথে 3 দ্বিগুণা 600, এই 600 লোকের 300 লোক যদি দেশে যায়, নেতা কর্মীরা মাঠে থাকলে, আমাদের নেতারা থাকলে, লিডাররা থাকলে, কর্মীরা তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। জেলে যাবো আমরা, অসুবিধা নাই। আপনাদের আরো 1 মাস আগে, 1 মাস আর 2 মাস আগে থেকে বলতেছিলাম যে জামাত শিবিরের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলি প্রতিষ্ঠানকে ডিস্ট্রয় করে দেওয়া হোক, তাহলে আর করতে পারবে না। কাউকে ঘায়েল করতে হলে তা অর্থনীতির দিক তাকে আগে সর্বপ্রথমে তাকে ঘায়েল করতে হবে, তাহলে সে ডিস্ট্রয় হবে, না হলে হবে না। এই জন্য বারবার বলতেছে ওদের অর্থনৈতিক দিকগুলো আগে ডিস্ট্রয় করে দেন। ধ্বংস তো হবেই, এটা স্বাভাবিক, একদম হবে, ওরা করবেই, অথবা আমরা তাদেরটা করি। যাদের কাছে টাকা আছে আপনারা আমাদের 4 লক্ষ অস্ত্র দিবেন। 4 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী, জয় বাংলা ব্রিগেডের সেনানীরা পথে নামবে এবং আমাদের প্রথম যুদ্ধটা হবে এই সেনাবাহিনীদের সাথে। এই ওয়াকারকে আমরা মাটির ভিতর পুঁতে ফেলবো, তারপরে দেখবো অন্যদেরকে। আমরা গোপালগঞ্জকে বিভাগ করেছি। গোপালগঞ্জ বিভাগে আমাদের দায়িত্ব রয়েছেন মামুন, এছাড়া আমাদের ওমেন ব্রিগেডে দায়িত্ব প্রাপ্ত রয়েছেন নমিতা খানম। আচ্ছা, আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওটি, মানে কনফারেন্সটি শুনেছেন যে কতটা মানে ভয়ঙ্কর কথাবার্তা, যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে জয় বাংলা ব্রিগেড, আওয়ামী লীগের একটা ব্রিগেড। চিন্তা করা যায় কত বড় ষড়যন্ত্র তারা করতেছে এখানে। তো এটাও কতটা বাস্তব সেটা নিয়েও হয়তো সন্দেহ আসতে পারে, বা সেটা নিয়ে আমি আপনি ইগনোরও করতে পারি। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ওরা তো আমাদের শত্রু, আমাদের শত্রুকে আমরা কেন ছোট করে দেখব? আমরা আমাদের শত্রুকে সবসময় বড় করে দেখব, আমরা তাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সতর্ক থাকব। এটা হলো আমার বক্তব্য। তো এখন কথা হলো যে আমি যে যুক্তি দেখিয়ে বিষয়গুলো উপস্থাপন করেছি, সেই যুক্তিটা মানে একেবারে যে 100% ভুলে যাবে বা আমার যুক্তিটা 100% যৌক্তিকও হয়ে যাবে, সেটা আমি কখনো ফিল করি না। আমি আমার বুঝের জায়গা থেকে আমি বলেছি, বাট আমার এই যুক্তিটা কিছুটা ফেল করেছে। কিভাবে? আপনারা জানেন যে গত রাতে সম্ভবত গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে, গাজীপুরে ঘটনা ঘটেছে যে কোনো একটা আওয়ামী লীগের নেতার বাসায়, সেখানে ওই যে আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সহ আর কে আছে, তাদের সন্ধান পাওয়া গেছে। এই কথা বলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে বা নেতা কর্মীদেরকে সেখানে আসার জন্য তাদেরকে বলা হয় যে এখানে আওয়ামী লীগের অমুক নেতা আছে, তার সাথে আরো আওয়ামী লীগের অনেক নেতা থাকতে পারে, আমরা তাদের সন্ধান পেয়েছি, আপনারা আসেন, আমরা তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করি। তো সেই সংবাদের ভিত্তিতেই আমাদের সমন্বয়কদের কয়েকজন নেতা সাথে আরো তাদের কিছু সহকর্মীদেরকে সাথে নিয়ে তারা সেখানে যায়। কিন্তু এখানে মূলত ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা পরিকল্পনা ছিল যে ওদেরকে আমরা এই গুজবটা ছড়িয়ে দিয়ে ওদেরকে আমরা টেনে আনবো এই জায়গায়। টেনে আনার পর আমরা ওদেরকে তখন সাইজ করব আমাদের মতো করে। তো এটা ছিল তাদের ষড়যন্ত্রের একটা কৌশল, এবং সেভাবেই তাদেরকে সেখানে গুজব ছড়িয়ে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে মারধর করা হয়। এবং যখন তারা মারধরের শিকার হয় তখন কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছিল। কিন্তু ওই যে বললাম আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র প্রশাসনের লোকজন তাদেরকে সহযোগিতা করেনি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তাদের সাহায্যে এগিয়ে যায়নি। তো এই বিষয়টা আমাদের কাছে খুবই অশনি সংকেত মনে হয়েছে। অতএব আমি জানি না এই সরকার বিষয়গুলিকে কিভাবে দেখছে,
বর্তমানে আমাদের একজন অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে বসিয়ে রাখা হয়েছে। আমি মানে বিশ্বাস করি যে সেনাবাহিনীতে যখন তিনি কর্মরত ছিলেন, কর্মকর্তা হিসাবে হয়তো তিনি যোগ্যতার স্বাক্ষর রেখেছিলেন, এই জন্য তাকে বড় বড় পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং তিনি পুরস্কারও পেয়েছেন। কিন্তু ভুলে গেলে চলবে না যে একটি ব্রিগেড চালানো, মানে যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করা আর একটা রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস না। অর্থাৎ যুদ্ধের কমান্ডার আর মানে একজন রাজনীতিবিদ, এই দুইটা কিন্তু দুই জিনিস। যুদ্ধে যিনি কমান্ডিং অফিসার, যুদ্ধে তিনি সেখানে কমান্ড করছেন, হুকুম করছেন, যুদ্ধ পরিচালনা করছেন, এইটা কিন্তু রাষ্ট্রের সাথে তুলনা চলে না। তিনি হয়তো ভালো কমান্ডিং অফিসার, কিন্তু তিনি ভালো রাষ্ট্রনায়ক না। তো এই বিষয়গুলি আমি জানি না সরকার কিভাবে দেখছে। তো এই যে আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই জায়গায় আমি এক নম্বরে যে কথাটি বলবো, এটি বার বলে আসছি, এই কথাগুলো পিনাকিদাও বলে আসছেন, এই কথাগুলো ইলিয়াস ভাইও বলে আসছেন, এই কথাগুলো আমিও বলছি, আমাদের মাসুম ভাইও বলেছেন, আমরা বারবার বলে আসছি, কিন্তু সরকার আসলে আমাদের কথাগুলো শুনছে না। আমরা বারবার বলেছি এবং টকশোতেও অনেকেই বলেছেন যে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যখন বিপ্লব হয়, বিপ্লব পরবর্তী সময়ে একটা শুদ্ধি অভিযান চলে। অর্থাৎ যে স্বৈরাচারের পতন হলো, সেই স্বৈরাচারের সাজানো যে আমলাতন্ত্র, এইটাকে ভেঙ্গে দিয়ে নতুন যে বিপ্লবী সরকার বা অভ্যুত্থান পরবর্তী যে সরকার আসবে, সেই সরকার তাদের পছন্দের আমলাতন্ত্র সাজাবে। এটাই হলো নিয়ম। আপনারা সিরিয়ায় দেখেন, সিরিয়ায় বিপ্লব হয়েছে মাত্র 1 মাস বা 1 মাসের কিছুদিন বেশি হয়েছে। দেখেন তারা তাদের রাষ্ট্রটা কত সুন্দর করে সাজিয়েছে 1 মাসে, কিন্তু আমরা গত 6 মাসেও মানে তার ধারের কাছেও আমরা যেতে পারিনি। আমরা বারবার বলেছি যে আপনারা প্রথমে ক্ষমতায় এসেই যা করা দরকার ছিল সেটা করতে ভুল করেছেন, তো ভুলের তো একটা সংশোধন থাকে। আমরা বারবার বলেছি যে আপনারা আমলাতন্ত্র সাজান, আপনারা একটা শুদ্ধি অভিযান চালান, স্বৈরাচারের দোসর যারা আমলাতন্ত্রে আছে তাদেরকে ছাঁটাই করেন এবং আপনাদের পছন্দের লোকজন সেখানে বসান, বা জনগণের পছন্দের লোকজন বসান, অথবা গ্রহণযোগ্য লোকজনকে বসান, যারা স্বৈরাচারকে পুনর্বাসন করবে না, যারা স্বৈরাচারকে সহযোগিতা করবে না, যারা জনগণকে সহযোগিতা করবে, যারা বর্তমান সরকারকে সহযোগিতা করবে এবং দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে, এমন লোকজনকে আপনারা বসান। আমরা গত 6 মাস ধরে বলে আসছি, কিন্তু এই সরকার মনে হয় যেন কারোর কথা শুনছেই না, কাউকে আমলে নিচ্ছে না। তো এই জন্য যে যারা আমাদের মধ্যে যারা বলেন যে এই সরকারে ইন্ডিয়ার লোকজন বসা, প্রথম আলো, ডেইলি স্টারের পছন্দের লোকজন বসা, সুতরাং এরা আওয়ামী লীগের দোসরদেরকে ছাঁটাই করবে না। আমরা কিন্তু সেই বাস্তবতাই দেখতে পাচ্ছি। আমি জানি না ভবিষ্যৎ আসলে কোন দিকে মোড় নিচ্ছে, আমি জানি না। আপনি দেখেন, রাব্বি আলমের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে যে তাদের একটা জয় বাংলা ব্রিগেড আছে, তারা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে এবং যাদের টাকা পয়সা আছে তাদের কাছে তারা 40 লক্ষ অস্ত্র চেয়েছে। কত বড় ডেঞ্জারাস কথাবার্তা! আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই রাব্বি আলমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা আন্তর্জাতিকভাবে। যুক্তরাষ্ট্রের সাথে তো আমাদের অনেক ভালো সম্পর্ক, কূটনৈতিক অনেক ভালো সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে। আমরা যেটা মনে করেছিলাম যে ট্রাম্প প্রশাসন আসলে হয়তো আমাদের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আসলে বাস্তবে তা হয়নি, আমাদের সম্পর্কটা অটুট আছে। আমি জানি না এই জায়গায় কূটনৈতিক তৎপরতা চালিয়ে এমন ডেঞ্জারাস কথাবার্তা যে লোকটা বলছে যুক্তরাষ্ট্রে বসে, তার বিরুদ্ধে আদৌ এই সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা। এই ষড়যন্ত্রের সাথে কারা কারা জড়িত, অনেকে নিশ্চয়ই বাংলাদেশেও আছে। এই ষড়যন্ত্রের সাথে কারা কারা জড়িত, তাদেরকে আদৌ এই সরকার চিহ্নিত করবে কিনা। আর যদি চিহ্নিত না করে, তাহলে কিন্তু অরাজক পরিস্থিতি সামনে আসলেও আসতে পারে, এটি কিন্তু উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আর বেনজির পুলিশের সাবেক আইজি, অতএব তার অধস্তন কর্মকর্তা যারা আছে তারা সবাই বেনজিরের ক্ষমতা না থাকলেও বেনজিরকে সমীহ করে চলবে, এটাই স্বাভাবিক। কারণ তার হাতে নিয়োগপ্রাপ্ত অফিসাররাই এখন দায়িত্ব পালন করছে, শেখ হাসিনার দোসররাই এখন দায়িত্ব পালন করছে। সুতরাং বেনজির চাইলে অনেক কিছু করতে পারবে, এটা অসম্ভব না। তো সেই বেনজির এখন কোন দেশে আছে, বেনজির এই ষড়যন্ত্রটা করছে,
এই বেনজিরকে শায়েস্তা করার জন্য এই সরকারের আদৌ কোনো পদক্ষেপ আছে কিনা, এগুলি নিয়ে সরকার ভাবে কিনা, আমাদের দেশটা যাচ্ছে কোন দিকে, আমাদের রাষ্ট্রটা যাচ্ছে কোন দিকে, এই বিষয়গুলো নিয়ে আদৌ সরকার ভাবছে কিনা, সেটা হলো প্রশ্নের জায়গা। অতএব ওভারঅল যে চিত্রটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমার মতামতও আপনাদের সামনে উপস্থাপন করেছি, আমার মতামতটা যে কিছুটা ফেইল করেছে সেটাও আমি স্বীকার করে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন আমি তো ছোট্ট একজন মানুষ, আমার কথা কেই বা শুনবে আর আমার কথা গুরুত্বই বা কে দিবে, আমাকে গুনবেই বা কে। কিন্তু আমি আমার জায়গা থেকে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে দুটি কথা বলার যে যোগ্যতা, যে শক্তি, যে চুপা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, সেটি ব্যবহার করে আমার জায়গা থেকে আমার যতটুকু শক্তি সামর্থ্য আছে সেই কাজটি আমি করে গেলাম। এখন বাকিটা দেখভাল করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের বা সরকারের। এর বেশি কিছু বলার আমার। শুনেন, আপনি বলছেন যে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন না, আপনি তো প্রতিনিয়ত আওয়ামী লীগের কথা উচ্চারিত হচ্ছে এভরিডে। আওয়ামী লীগের তো এখনো রাজনীতি শীর্ষবিন্দুতে অবস্থান করতেছে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এখনো শীর্ষবিন্দুতে অবস্থান করতেছে। প্রতিনিয়ত তাকে নিয়ে চর্চা হচ্ছে, আওয়ামী লীগের নিয়ে চর্চা হচ্ছে জাতীয়ভাবে যদি বলি। আর আপনারা যদি দলীয়ভাবে বলেন, প্রত্যেকটা দলের একটি কর্মকৌশল আছে। আমরা আমাদের সেই কৌশল নিয়ে আমরা দল পরিচালনা করছি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। আমরা যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেই ধরনের কর্মসূচি, সেই ধরনের পদক্ষেপ নিয়ে আমরা দেশবাসীর সামনে আমরা আসব। আমাদের কর্মকাণ্ড থেমে নাই। ভাই, এই যে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস হয়ে গেছে, 6 মাস চলছে। তো এই যে একটি লম্বা সময়, আওয়ামী লীগ 75 বছর বয়সে একটি দল, কিন্তু এই ক্ষমতাচ্যুত হওয়ার পরে এখন পর্যন্ত তাদের সুসংগঠিত মানে পুনরায় ঘুরে দাঁড়ানো বা নিজেদের সুসংগঠিত করার খুব বড় কোনো দলীয় উদ্যোগ চোখে পড়ছে না, এবং এমনকি কেন্দ্রীয় কোনো ভার্চুয়াল মিটিং এর খবর আমরা জানি না। দলের নেতাকর্মীদের মানে অনেকে দিশেহারা, অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আসলে আওয়ামী লীগের কোনো মুখপাত্র আছে কিনা। এই যে একটা বিষয় যে 6 মাস হয়ে যাচ্ছে এখনো দলের কোনো ভার্চুয়াল মিটিং নাই, দলের পক্ষ থেকে কোনো একজন বা 2-4 জনকে কোনো মুখপাত্র ঠিক করে দেওয়া যারা নির্দেশনা দিবেন, এই ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। মানে আপনাদের আসলে সমস্যাটা কি? শুনেন, আপনি বলছেন যে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন না, আপনি তো প্রতিনিয়ত আওয়ামী লীগের কথা উচ্চারিত হচ্ছে এভরিডে। আওয়ামী লীগের তো এখনো রাজনীতি শীর্ষবিন্দুতে অবস্থান করতেছে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এখনো শীর্ষবিন্দুতে অবস্থান করতেছে। প্রতিনিয়ত তাকে নিয়ে চর্চা হচ্ছে, আওয়ামী লীগের নিয়ে চর্চা হচ্ছে জাতীয়ভাবে যদি বলি। আর আপনারা যদি দলীয়ভাবে বলেন, প্রত্যেকটা দলের একটি কর্মকৌশল আছে। আমরা আমাদের সেই কৌশল নিয়ে আমরা দল পরিচালনা করছি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। আমরা যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেই ধরনের কর্মসূচি, সেই ধরনের পদক্ষেপ নিয়ে আমরা দেশবাসীর সামনে আমরা আসব। আমাদের কর্মকাণ্ড থেমে নাই। আওয়ামী লীগ এই 74 বছরে কখনো থেমে নাই, এখনো থেমে নাই। আমরা পথ চলছি এবং আমাদের পথ চলা জনগণকে নিয়ে। আপনি, এটা আমার কথা নয়, আপনার মতো একজন সাংবাদিকের জরিপের কথা, যে এখন যদি ভোট হয় প্রায় 53% মানুষ, এটা গত 1 মাস আগের কথা বলছি আমি, এখন সেটা আরো বেড়ে গিয়েছে যে মানুষ এখন আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। তো আওয়ামী লীগ যদি রাজনীতিটা না থাকে, আওয়ামী লীগের রাজনীতি যদি বাংলার মানুষ গ্রহণ না করে, তা বাংলাদেশ আপামর জনসাধারণ কেন আওয়ামী লীগকে পছন্দ করছে? কেন বলছে যে আওয়ামী লীগের সময় ভালো ছিলাম, শেখ হাসিনার সময় ভালো ছিলাম, আমরা তো শান্তিতে ঘুমাতে পারতাম, দুবেলা দুমুঠো তো খেতে আমাদের কোনো ধরনের চিন্তা করতে হতো না, আমার সন্তানের কি হবে সেই ভাবনা তো অভিভাবকদের মধ্যে ছিল না। কারণ রাষ্ট্র তো সেই ধরনের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল। একটি শিশু কিভাবে বড় হবে, একটি তরুণ কিভাবে আগামী দিনে তার কর্মময় জীবন শুরু করবে, সেটা তো সরকার, রাষ্ট্র সেই ব্যবস্থা করে দিয়েছিল। আজকে তো সেগুলোকে হত্যা করে ফেলা হচ্ছে। কাজে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগকে মেরে ফেলা যাবে না। আওয়ামী লীগ সবসময় জীবন্ত। আমি তো বলি আওয়ামী লীগের বয়স 74 বছর হলেও আওয়ামী লীগ একটি টকবগে তারুণ্যের দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।
খালেদ ভাই, এই যে আওয়ামী লীগ মাঠে ফিরবে কিনা, আওয়ামী লীগ মাঠে আদৌ ফিরতে পারবে কিনা, এই আলাপটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে, দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক হারে আছে। তো আসলে আপনারা আসলে মাঠের রাজনীতিতে ফেরার বিষয়ের মানে আপনাদের মধ্যে কি ধরনের আলোচনা আছে? না, এখন তো আমাদেরকে সভা সমাবেশ মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না। কারণ যেখানে আমাদের সভা সমাবেশ হচ্ছে, মিছিল হচ্ছে, সেখানে গ্রেপ্তার করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে, গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে। আপনি জানেন প্রায় 1 কোটির মতো আওয়ামী লীগ নেতা কর্মী আজকে মামলার জালে আটকায় ফেলা হয়েছে। প্রায় 25,000-এর মতো মামলা দেওয়া হয়েছে, প্রতিনিয়ত মামলা দেওয়া হচ্ছে। কি মামলা দেওয়া হচ্ছে? তারা যে আইনের শাসনের কথা বলছে, বাংলাদেশের মানুষ তো হাসছে। গ্রামে গঞ্জে, মফস্বল শহরে, জেলা উপজেলায় মানুষ বলছে এগুলো কি হচ্ছে? কি মামলা দেওয়া হচ্ছে, আবার মামলা দেওয়া হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, মামলার নামে হয়রানি করা হচ্ছে, কি হচ্ছে না? কিন্তু আপনাদের আমলে তো বিএনপি নেতা কর্মীদেরকে এই ধরনের মামলা দেওয়া হয়েছে। হাস্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। এইরকম গায়েবী মামলা এই 55 বছর কেন, তারও হাজার বছরের ইতিহাসে মনে কখনো হয়নি। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটেনি। এটা তো গায়েবী সরকারে পরিণত হয়েছে একটা। এই সরকার, এটা কি সরকার? আমি বললাম যে এই যে তাদের কাছে কোনো সম্ভাবনা মানুষ দেখছে না, তাদের কাছে কোনো সম্ভাবনা দেখছে না। আমাদের বাংলার মানুষের কোনো আশা নাই। বাংলার মানুষ এখন চিন্তা করতেছে যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেন একটা নির্বাচিত সরকার আসতে পারে, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। কিন্তু তারা জানে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলেই বাংলার মানুষ নৌকার পক্ষে অবস্থান নিবে। সেই ভয়ে এখন তারা বলছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। খালেদ ভাই, এই 5 আগস্ট সরকার পতনের পরে আওয়ামী লীগের কর্মী বাহিনী যারা এখনো দেশে আছেন, তারা একটা বড় ধরনের সংকট সময় পার করছে। তাদের উপরে নানান ধরনের জুলুম, নিপীড়ন, জেল, হামলা, এই ধরনের মামলা, এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। তারা বেশিরভাগ নেতাকর্মী বাড়ি ছাড়া নিজের বাড়িতে ফিরতে পারছেন না। তারা একটি মানে খুব প্রতিকূল সময় পার করছে। তো এই নেতাকর্মীদের অনেকেই ক্ষুব্ধ, এবং আপনারাও নিশ্চয় খোঁজ খবর পান। তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত পরিসরে আলাপের মধ্য দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, এমপি, মন্ত্রী আপনারা যারা ছিলেন তাদের প্রতি নানান ধরনের ক্ষোভ উগরে দিচ্ছেন যে তারা আপনারা ঠিক দায়িত্বটা পালন করেননি, তৃণমূলকে মূল্যায়ন করেননি, এখন আবার এই দুর্দিনে তাদেরকে কোনো খোঁজ খবর নিচ্ছেন না, তাদের পাশে দাঁড়াচ্ছেন না। তো এই যে অভিযোগের পাহাড়, কি জবাব দেবেন? না, ঠিক আছে, অভিযোগ আছে, আমি জানি। আমি এর আগেও বলেছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি নিদারুণ কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। হ্যাঁ, তাদেরকে তো নিঃস্ব করে দেওয়া হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, অর্থ সম্পদ যা কিছু ছিল সব লুট করে নেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে সবকিছু লুট করে নেওয়া হয়েছে। এবং ইভেন কি এই ছাত্রলীগ যারা করেছে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। এটা ভাবতে পারেন আপনি? একটা ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না? এ তো বাংলাদেশের নাগরিক। তো এই নাগরিকের দায়িত্ব আমার আছে না? আজকে এই যে বললাম আমাদের কৃষকরা, আমার আওয়ামী লীগের যে সকল কৃষক আছে তাদের মাঠের ফসল কেটে নেওয়া হচ্ছে, পণ্য বিক্রি করার পর সেই টাকা লুট করে নেওয়া হচ্ছে। কি নিদারুণ কষ্ট! খেতে পারছে না, বাড়িতে যেতে পারছে না। মুজিব শতবর্ষের যে রাষ্ট্রায়ণ প্রকল্পে ঘর দেওয়া হয়েছে সেই ঘরগুলো পর্যন্ত নিঃস্ব মানুষদেরকে ভেঙে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। কি কষ্ট! মামলা দেওয়া হচ্ছে, এবং আমরা যে আওয়ামী লীগের নেতাকর্মী একজন আরেকজনের পাশে দাঁড়াবে সেই সুযোগটা পর্যন্ত দেওয়া হচ্ছে না। কেউ তো বাসায় যেতে পারছে না, আজকে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্ম করে দিয়েছিল বলেই আমরা হয়তো কিছুটা যোগাযোগ ব্যবস্থা করতে পারছি। মোবাইল নেটওয়ার্কের কারণে, এই ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে আমরা যোগাযোগ কিছু রাখতে পারছি। কিন্তু কি নির্মম নির্যাতন চলছে! পৃথিবীর ইতিহাসের সকল নির্যাতনকে হারিয়ে দিয়েছে দখলবাজ ইউনূস সরকার। কারণটা হচ্ছে, কারণ আপনি দেখেন একজন মানুষ তার ঘরে যেতে পারবে না, তার মায়ের কাছে যেতে পারবে। আজকে আমার এলাকার এক নেতার তার বউ, তার স্ত্রী মারা গেছে, তার সে নিজে আসামি,
তার সন্তানও আসামি। সে আজকে তার মায়ের জানাজায়, তার স্ত্রী জানাজায় যেতে পারছে না। কিন্তু এই যে আওয়ামী লীগের বাবাকে সন্তান ছাত্রলীগ করে মৌলভীবাজারের, তাকে পায়নি, তার বাবাকে ধরে নিয়ে গেছে, 2টি মামলা দিয়েছে, বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে গেছে। মা নামাজ পড়তেছে, তাকে কুপিয়ে হত্যা করেছে। এই তো চলছে অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীদেরকে নিয়ে যা রিমান্ডে নেওয়া হচ্ছে, কতদিন রিমান্ড চলে? একজন মানুষকে কতবার এই জাতীয় নেতাদেরকে দেখেন 40 দিন, 50 দিন, 60 দিন রিমান্ডে নেওয়া হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে কখনো এই ঘটনা ঘটেছে? বাংলাদেশের মানুষ কি মূল্যায়ন করছে না? 15 বছর শুধুই দখলদাররাই মূল্যায়ন করছে। বাংলাদেশের মানুষ যখন ঘর থেকে বের হয়, তখনই শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তাদের চোখে পড়ে। বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, বর্গা চাষিতে বিনা জামানতে ঋণ, কর্মসংস্থান ব্যাংক, সার্টিফিকেট দিলেই আপনি 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা আপনি ঋণ পাচ্ছেন স্বাবলম্বী হওয়ার জন্য। যুব কর্মসংস্থান ব্যাংক, এই যে নারীদেরকে জাগরণ, আজকে নারীরা ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল, সেই নারীরা আজকে বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে ভূমিকা রাখছে, এটা কার অবদান? শেখ হাসিনার অবদান, আওয়ামী লীগ সরকারের অবদান, মুক্তিযুদ্ধের চেতনা যারা লালন করে তাদের অবদান। আজকে এই কারণেই এই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ যে সমগ্র পৃথিবীতে একটা বিস্ময়কর, এটা তো আমার কথা না, আমেরিকার তদানীন্তন প্রেসিডেন্ট বারাক ওবামার কথা। তিনি বলেছেন যে ডেভেলপমেন্ট দেখতে গেলে আপনি বাংলাদেশে যেতে হবে। তো এটা আমরা কি বারাক ওবামাকে কি আমরা ভাড়া করেছিলাম? কেন তিনি বললেন? কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে বাংলাদেশে ভূয়সী প্রশংসা করেছে? কেন? শুধু তিনি নন, রাজাপাকসে তিনি এসেছেন, বাংলাদেশে ভূয়সী প্রশংসা করেছেন। কেন আপনার মাহাতির মোহাম্মদ, তিনি বাংলাদেশে প্রশংসা করেছেন? কে করেন নাই? বাংলাদেশের এই উন্নয়নের, এই যে শেখ হাসিনার কাছে জানতে চেয়েছে আপনার কাছে কি ম্যাজিক আছে, আপনি যে উন্নয়ন করছেন? তিনি বলেছেন কি, আমার কাছে কোনো ম্যাজিক নাই, আমার কাছে আছে দেশের মানুষের ভালোবাসা, দেশপ্রেম। খাদ ভাই, এই যে আমরা যখন লাইভ করছি বিপুল সংখ্যক মানুষের কমেন্ট আসে, তো বিশেষ করে যারা আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের দিক থেকে একটি প্রশ্ন বারবার ওঠে। তারা বলতে চেষ্টা করছে, অনেকেই কমেন্ট করেছে, বলতে চেষ্টা করছে আপনারা যারা বিদেশে আছেন তারা অনেক আরামে আছেন, এই কারণে আপনারা তাদের কষ্টটা বুঝতে পারছেন না, তাদের জামিনের জন্য জেলা পর্যায়ে কোনো টিম গঠন করছেন না, লয়ারদের সঙ্গে যোগাযোগ করছেন না, তাদের চিকিৎসার কোনো খোঁজ খবর রাখছেন না, তারা যারা জেলখানায় আছে তাদেরকে আপনারা কোনো খোঁজ খবর নিচ্ছেন না। এই প্রসঙ্গে আপনার বক্তব্য জানতে চাই। সত্য কথা, আপনার কথা সত্য, কিন্তু দেখেন আমাদের আইনজীবীদেরকে তো কোর্টেই যেতে দেওয়া হচ্ছে না। ঢাকা সুপ্রিম কোর্টে আমাদের সিনিয়র আইনজীবীরা যেতে পারছে না, ঢাকা কোর্টে আমাদের কোনো সিনিয়র আইনজীবী যেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। বিভিন্ন জেলায় জেলায় একই অবস্থা, আমাদের যারা আইনজীবী ছিল তারা নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করে যখন কোর্টে নেওয়া হচ্ছে, তাদের উপরে নির্যাতন, পুলিশের সামনে তাদেরকে গায়ে হাত দেওয়া হচ্ছে। রাজশাহীতে কি হয়েছে, একটা নারী, পুলিশ তাকে নিয়ে যাচ্ছে প্রিজন ভ্যানে করে, সেখানে তার উপরে আক্রমণ করা হয়েছে। জাতীয় নেতা রাশেদ খান মেনন, হাসানুল্লাহ গিনু, দেবুমণি সহ সকলের লাঞ্ছনার শিকার হয়েছে, লাঞ্ছিত হয়েছে। বলেন, মোস্তফা জালাল মহিউদ্দিনের মতো মানুষ, যিনি সারা জীবন তার সেবা দিয়ে গেছেন, তার একজন চিকিৎসক হিসাবে, তাকে 5 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। সমগ্র ঢাকাবাসী, সমগ্র বাংলাদেশের মানুষ যারা মোস্তফা মহসিনকে চিনে, তারা আশ্চর্য হয়ে গেছে যে এইরকম একজন মানুষকে কিভাবে রিমান্ডে নেওয়া যায়। বলেন, এই ধরনের জাতীয় নেতাদেরকে নির্যাতন করা হচ্ছে। তারপরেও আমাদের আইনজীবীরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই যাদেরকে আসামি করা হয়েছে তাদের পক্ষে আইনি লড়াই লড়তেছে আমাদের আইনজীবীরা। আমাদের দেখেন সিলেটে আমাদের আইনজীবী প্যানেল জয়যুক্ত হয়েছে, সুনামগঞ্জে হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে। গতকালকে পঞ্চগড়ে একজন আইনজীবীর সঙ্গে কথা বলা হলো, সেখানে পঞ্চগড়ে কেন জামিন দেওয়া হচ্ছে, সেখানে আওয়ামী আইনজীবীরা যেন যেতে না পারে সেজন্য মানববন্ধন করেছে। কত জঘন্যতম অবস্থা!
কুষ্টিয়ায় আপনার যশোরে সেখানে একই অবস্থা। কেন জামিন দেওয়া হচ্ছে? সেখানে বিচারকদেরকে হামলা করা হচ্ছে, যারা যে সকল আইনজীবী তাদের পক্ষে আইনি লড়াই দিয়ে তাদেরকে হামলা। কিন্তু তারপরেও আমাদের আইনজীবীদেরকে আমি বলবো যে তারা এত সাহসিকতার সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে সেখানে। এটা মিথ্যা মামলা দিয়ে করা হচ্ছে। আমাদের অনেক নেতাকর্মী হাসপাতালে আছে, আপনি ঠিকই বলেছেন, অনেকে হাসপাতালে আছে, অনেকে বাড়িতে যেতে পারছে না, অর্থভাবে তারা চলাচল করতে পারছে না। আমাদের সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছে। গতকালকে একজন নাটোরের একজন ছাত্রলীগের সাবেক নেতা, তিনি আমাকে ফোন করে হাউমাউ করে কেঁদে দিলেন। আমার তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে, সেখানে সে যেতে পারছে না। সে এক চরাঞ্চলে আশ্রয় নিয়েছে। তার বিরুদ্ধে প্রায় 5-6টা মামলা দেওয়া হয়েছে, হত্যা মামলা সহ এতগুলো মামলা দেওয়া হয়েছে। 2013 সালে কে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই মামলা দেওয়া হয়েছে 24 সালে। দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে প্রায় 10-15টির মতো মামলা দেওয়া হয়েছে। আমার সঙ্গে শত শত মানুষকে আসামি করা হয়েছে। আমার এলাকার এমন কোন আওয়ামী লীগ নেতা কর্মী নেই যাকে মামলা দেওয়া হয়নি। জামিন নেওয়ার পরও বাড়িতে যেতে পারছে না। আমার থানা আওয়ামী লীগের, ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সে জামিন নিয়ে গেছে। জামিন নেওয়ার 7 দিনের মধ্যে আরেকটি একটি মামলায় অজ্ঞাত আসামি করে তাকেও চালান দিয়ে দেওয়া হয়েছে। দেখেন এইরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, আপনি যেগুলো বলছেন যে আমাদের মধ্যে যে সংকট তৈরি করার জন্য এই ধরনের প্রচারণা দেওয়া হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ, আমি সবসময় বলি, একজন আওয়ামী লীগের যে ভোটার সেও দায়িত্বশীল। কারণ সে চিন্তা করে আমি নৌকায় ভোট দিচ্ছি, কারণ নৌকায় ভোট দিলে আমি ভালো থাকবো, দেশ ভালো থাকবে। আওয়ামী লীগের কর্মীরা, নেতারা সকলে দেশপ্রেমিক। কে কি করলো না, আমি খালিদ মাহমুদ চৌধুরী কি করলাম না, এই জন্য আমার নেতা কর্মীরা থেমে থাকবে না। কারণ আমি যদি না থাকি, আমার জন্য কিন্তু কোনো পথ বসে থাকবে না। আওয়ামী লীগের পথ চলা আমার জন্য বসে থাকবে। অতীতের ইতিহাস আপনি দেখেন, এই দল ছেড়ে অনেকে চলে গেছে, এই দল থেকে অনেকেই অনেক কিছু নিয়ে অন্যদিকে চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের মতো করে নিজস্ব গতিতে চলেছে। আওয়ামী লীগ হচ্ছে কর্মী নির্ভর দল, আওয়ামী লীগ হচ্ছে জনগণ নির্ভর দল। কারণ এইরকম জনগণ কর্মী নির্ভর দলকে কখনো কেউ কারো কর্মকাণ্ডে, আমার খালিদ মাহমুদ চৌধুরীর কর্মকাণ্ডে কখনো দুর্বল হবে না। কিন্তু এই যে কর্মীদের দিক থেকে বারবার এখন বলা হচ্ছে যে এই যে আপনারা যারা বিদেশে এখন আছেন, কর্মীরা দেশের, তারা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবে, এরপরে আবার এই আপনারা দেশে ফিরবেন, এরপরে আবার সেই হাইব্রিডরা দায়িত্ব নিবে, হাইব্রিডদের আধিপত্য দেখা যাবে, পয়সাওয়ালাদের আধিপত্য দেখা যাবে, অনুপ্রবেশকারীদের আধিপত্য দেখা যাবে। এই আলাপগুলো কিন্তু বারবার কর্মীদের দিক থেকে তোলা হচ্ছে। তো আসলে আপনি হাইব্রিড কাকে বলছেন? বর্তমান সরকারই তো একটা হাইব্রিড সরকার। আপনি এটার বিরুদ্ধে বলেন, আপনি আওয়ামী লীগের হাইব্রিডের মধ্যে বলতেছেন কেন? আপনি বর্তমান যে একটা হাইব্রিড। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে গোপনে, আওয়ামী লীগ চিন্তা করতেছে। আপনারা দেখবেন বেনজিরের কল রেকর্ড শুনিয়েছিল ওনাদেরকে, যে বেনজির বলতেছে পুলিশ, আপনারা মাঠে নামলে পুলিশ 90% আপনারা সাথে পাবেন, এবং মেয়র জাহাঙ্গীর বলতেছে যে তাদের সাথে সবার নাকি যোগাযোগ আছে, এবং এই রাজধানীতে তারা ঘুরতে পারে না দিনের বেলা, সেই রাজধানীতে রাতের বেলায় তারা কাউকে ঘুমাইতে দেবে না। চিন্তা করতে পারতেছেন তারা কতটা সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। কিন্তু আমাদের সরকার, আমাদের গোয়েন্দা সংস্থা আসলে জানি না তারা কি করছে, তাদের কাছে তথ্যগুলো আছে কিনা। যদি না থাকে তাহলে হয়তো বা ভয়ঙ্কর ধরনের কোনো বাংলাদেশে অরাজকতা আওয়ামী লীগ করবে, যেটা আমাদের সরকার অজানা থাকবে। আর সরকারও যখন অজানা থাকবে তখনই কিন্তু হয়তো একটা ইউনুসের মতো আর ওই প্রশাসন যদি একটা পোল্ট্রি মারে, তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে, আবার আওয়ামী লীগ দেশে হত্যাযজ্ঞ চালানো শুরু করবে। এই জন্য সরকারের উচিত আওয়ামী লীগ খুঁজে বের করে প্রশাসনের ভিতরে কারা আছেন সবাইকে চাকরিচ্যুত করা এবং কঠিন শাস্তির মুখোমুখি করা।